সব মানে ব্যবসায়ীরা কালকের এই বৈঠকে ছিলেন। প্রধানমন্ত্রী সেখানে আপনার প্রধান অতিথি হিসাবে ছিলেন। প্রায় 5 ঘন্টা ব্যাপী তিনি তেল নিয়েছেন ভেতরে, এবং তেল দিয়েছেন মোটামুটি সব ব্যবসায়ীরাই তাকে তেল ঠিক জায়গা মতো দিয়েছেন। বিশেষ করে বসুন্ধরার মালিক, তিনি যে পরিমাণে তেল ঢেলেছেন, এরকম আমার জীবনে আমি কোনোদিন বসুন্ধরাকে তো দেখিই নাই। বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যবসায়ী সংগঠনের, এফবিসিসিআই সহ আরো যারা আছে, এমন কোনো ব্যবসায়ী সংগঠনের কোনো বৈঠক আমি এই অবস্থা দেখি নাই। এই বৈঠক দেখে আবার মানে আমি খুব মানে মিরাকেল মনে হলো এটা, যে 71 টেলিভিশনের মতো টেলিভিশন, সেখানেও তারা আবার এটার টক শো করেছে। শেখ হাসিনার সরকার বারবার দরকার, এটি এরকম একটি ফোরামে সকলের বলা কেন জরুরি হয়ে পড়লো? ব্যবসায়ী নেতাদের একটি ফোরামে এরকম বক্তব্য আপনি কিভাবে বিশ্লেষণ করেন ইশতেক রেজা? কেন বাণিজ্য মন্ত্রীকে বলতে হয় যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এবং কিছু ব্যবস্থা নিতে গেলে তারা সমাজটাকে অস্থির করে ফেলবে? দেখেন, আজকে প্রধানমন্ত্রী এত বড় একটা সময় দিলেন তাদেরকে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা বড় সুযোগটা হারিয়েছেন, এবং যেখানে অর্থনীতির মূল বিষয়গুলো সেখানে আসছে বলে আমার কাছে মনে হয় না। শুধু টক শো বললে ভুল হবে, ফারজানা রূপা সহ সেখানে ইশতিয়াক রেজা এই যেভাবে ওই সম্মেলনের বিরুদ্ধে কথা বলেছিলেন, যে তারা মনে হচ্ছিল যে শেখ হাসিনার জায়গায় ওইখানে বোধহয় খালেদা জিয়া ছিলেন, এরকম মনে হচ্ছে। এইভাবে তারা প্রশ্ন করছেন, কেন করছেন সেটা আমি জানি না, হঠাৎ করে কেন এত গণেশ উল্টে গেল। ফারজানা রূপা এবং সৈয়দ ইশতিয়াক, তারা মোটামুটি ওইখানে দুজন ব্যবসায়ী ছিল, তাদের সাথে বাকবিতণ্ডাই হয়েছে অনুষ্ঠানের এক পর্যায়ে। এত লম্বা সময় দিলেন প্রধানমন্ত্রী, সকলকে শুনলেন, আপনার কি ধারণা কেন ব্যবসায়ীরা বললেন না, কেন বলতে পারলেন না, কেন তারা বললেন না? দুটো কারণ আমার কাছে মনে হয়। আজকে এপিসিসিআই যাদেরকে এখানে হাজির করেছে তারা আসলে খুবই সুবিধাভোগী ব্যবসা। আরেকটা অনেক বেশি রাজনীতির চিন্তা করেছেন, ব্যবসা অর্থনীতির চিন্তা করেন নাই বলে আমার কাছে মনে হয়। তাদের মনোযোগও তো ওটা ছিল না। এই সময় এসে সকল ব্যবসায়ী এক সুরে এরকম রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, এটার কি গুরুত্ব, কি মানে? আমার হিসাব করলো ব্যবসায়ীদের কোন চরিত্র নেই, স্টেট কথা। আগামীকাল সরকার পরিবর্তন হোক, এই ব্যবসায়ীদের কন্ট্রাক্ট অন্য শুনছেন, এই ব্যবসায়ী এই লোকগুলি বলবেন, কারণ ওনাদের হলো ব্যবসাটা করুন। উনি এরকম ভবিষ্যৎবাণী কৃষি ভিত্তিতে করলেন, সেটা উত্তর উনি দিতে পারবেন। কিন্তু ব্যবসায়ীরা যেখানে সাপোর্ট পাচ্ছে, সরকার নীতিগত সাপোর্ট পাচ্ছে, অবকাঠামো সাপোর্ট পাচ্ছে, এবং সরকারের কাছে কোনো কিছু আদায়ের জন্য কিন্তু আজকে সম্মেলন করা হয়নি। সুবিধাবাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আজকে ব্যবসায়ীরা এরকম রাজনৈতিক বক্তব্য রেখেছেন, এবং সরকার বদল হলে পরে গোটা এই আজকে যারা কথা বলেছেন তাদের অবস্থান বদলে যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রতি ব্যবসায়ীদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। কেন বলেছে? আপনি বলেছেন যে প্রধানমন্ত্রী 5 ঘন্টা 20 মিনিট সময় কেন দিয়েছেন? 35 বছর আগের বাংলাদেশ আর বর্তমানে বাংলাদেশ কি এক নাকি? চিন্তা ভাবনাও তো 35 বছরের আগের মূল্যবোধ এখন সময় নাই। এমন কি পদক্ষেপ নিয়েছে এই 34 টানা 35? আমি অবশ্যই আন্দোলন করছে। এই হচ্ছে অবস্থা। এখন ধরেন, যদি সাংবাদিকতার জায়গাটা যদি ঠিক জায়গায় থাকতো, তাহলে তো আমাদের বিদেশে এসেও কথা বলতে হতো না, আর দেশেরও এই অবস্থা হতো না। কিন্তু ফারজানা রূপারা যারা বাংলাদেশে সাংবাদিকতা করে, তারা করে নাই দেখেই এই 71 টেলিভিশনের সাংবাদিক হিসাবে ফারজানা রূপা তারা একটা অনুসন্ধানী একটা প্রোগ্রাম করতো। সেই প্রোগ্রামের মধ্যে দেখিয়েছে মতিঝিলে নাকি রং মেখে তারপরে মানুষ শুয়েছিল। এভাবে শুটিং করে তারা তারপরে সেই ঘটনাকে মানুষের সামনে তুলে ধরেছে। এই হচ্ছে দেশের সাংবাদিকতা। যাই হোক, এই সাংবাদিকদের আজকে আশ্চর্য হওয়ার কিছু নাই। গত 15 বছর তারাই টিকিয়ে রেখেছে। আমার আলোচনার বিষয় আলোচনার বিষয় হচ্ছে যে কেন ব্যবসায়ী, সাংবাদিক, পুলিশ, সেনাবাহিনী, শিক্ষক, গবেষক সবাই শেখ হাসিনাকে এভাবে তেল ঢুকালো কিসের জন্য গত 15টা বছর? এটা যদি আপনি বের করতে চান, আপনি এক এক করে প্রতিটা জায়গায় হাত দেন। পুলিশকে 1200 কোটি টাকা অনুদান নির্বাচনের 9 মাস আগে থেকে দেওয়ার জন্য বাজেট পাশ করা হয়। সাংবাদিকদেরকে আপনি কোনোদিন শুনেছেন যে সরকারিভাবে নির্বাচনের দিন আপনার সবার পকেটে পকেটে টাকা ঢুকিয়ে দেওয়া হয়? 2 কোটি টাকা, 3 কোটি টাকা, 20 কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে কোনো কারণ ছাড়া।
তো এই যে সাংবাদিকদেরকে দেয়া হয়েছে, যাদেরকে দেয়া হবে, তারা তো মা জননীকে ক্ষমতায় রাখার জন্য আরো চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক। আপনি সেনাবাহিনীতে যদি যান, সেনাবাহিনীর যারা দেশপ্রেমিক ছিল, বিশেষ করে খুবই কট্টর যেসব মানুষগুলো ভারত বিরোধী ছিল, তাদেরকে 25শে ফেব্রুয়ারির ওই কথিত বিডিআর বিদ্রোহের নামে মারা হয়েছে। সেখানে বিডিআর এর যারা সৈনিক ছিল দেশপ্রেমিক, তাদেরকে আজকে জেলখানার ভেতরে আটকে রাখা হয়েছে। তাদের পরিবার পরিজন কোথায় কি কেউ খবর রাখে না, কোনো খোঁজ নাই তাদের। এইভাবে সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে। এরপরে কি করা হয়েছে, সেনাবাহিনীকে শেখ হাসিনা নাকি আপনার ভাত খাওয়া বন্ধ করে দিয়েছিল, এটা শুনে যে সেনাবাহিনী 2 বেলা ভাত খায়। শেখ মুজিব মমতাজের সাথে সহবাস বন্ধ করে দিয়েছিল, এই কথা শুনে খুব কষ্টে। অথচ এই কথাটা কেউ বলে না। এই আজকের যে সেনাপ্রধান, সেই আপনার ডিবিসি অথবা কোনো একটা টেলিভিশনের টক শোতে গিয়ে বলেছিলেন তিনি ব্যাপকভাবে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের কারণ 3 বেলা ভাত খাইতে দেয়। এই পৃথিবীর কোন দেশের কোন সেনাবাহিনী যদি থাকে, আপনার কি মনে হয় যে সেনাবাহিনীদেরকে সুযোগ সুবিধা কম দেওয়া হয়? আপনার কি মনে হয় ভাত খাওয়ার টাকা নাই, বাজেট দেওয়া হয় না, বাজেটের অভাবে সেনাবাহিনী করে? সেনাবাহিনীর বাজেটের কোনো সমস্যা নাই। সবার আগে শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, সব খাতের আগে প্রতিরক্ষা খাতে কত বাজেট লাগবে সেটা সম্পূর্ণ দিয়ে তারপরে অন্য খাতের দিকে তাকানো হয়। অতএব বাজেট সমস্যা না, কিন্তু ভাত খেলে তারা দৌড়াতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, পরিশ্রম করতে পারবে না। এই জন্য তাদেরকে 3 বেলা ভাত খেতে দেওয়া হতো না। শেখ হাসিনা তাদেরকে ভাত খেতে দিয়েছেন, ভাত খা বাবা, এবার ঘুমা। সেনাবাহিনীকে কন্ট্রাক্টর বানানো হয়েছে। যখনই আপনি কোনো লেনদেনের ভেতরে যাবেন, আপনার ভেতরে তখন খারাপ কিছু করার সুযোগ তৈরি হবে, আপনি তখন সেই চিন্তা করবেন। তাদেরকে এইভাবে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে। পুলিশ একেবারে দলীয় লোকজনকে নিয়োগ দিয়ে দিয়ে, তারপরে অখণ্ড ভারতবাসীদেরকে নিয়োগ দিয়ে দিয়ে এই পুরো পুলিশকে এমন ভাবে সুযোগ সুবিধা দিয়ে রাখা হয়েছে উপর শ্রেণীকে, তারা এখন নিচের যারা কনস্টেবল, এসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর পর্যন্ত যেসব অফিসার, কর্মকর্তা, সদস্য আছেন, তাদের সবাইকে আপনার সরকারের লাঠিয়াল হিসাবে ব্যবহার করছে। এই একইভাবে সাংবাদিক বলেন, ব্যবসায়ী বলেন, 2 দিন পর পর একবার কাঁচামরিচের দাম বাড়ে, একবার পেঁয়াজের দাম বাড়ে, একবার তেলের দাম বাড়ে। আপনার কি মনে হয় এইসব সরকারের কোনো কিছু করার নাই? সরকার মাটির নিচে থেকে জামাত শিবিরের লোকজনকে ধরে আনতে পারে, আর কোন ব্যবসায়ী সিন্ডিকেট করছে সেটা তারা ধরতে পারে না? কেন ধরে না? এই ধরে না বলেই কালকের এই সম্মেলন। কালকে যেই তেলবাজি তারা করেছে সেটা কখনোই করতো না শেখ হাসিনা যদি নাকি আপনাদের এই যে কয়দিন পর পর এক এক জিনিসের দাম বাড়িয়ে বাড়িয়ে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা যে বিলিয়ন টাকা যে আপনার তাদের পকেটে ঢুকাচ্ছে, এই কারণেই শেখ হাসিনাকে তারা সাপোর্ট দেয়। কারণ শেখ হাসিনা ব্যবসায়ী বান্ধব একজন প্রধানমন্ত্রী। খালি ব্যবসায়ী বান্ধব বললে এটা আবার অনেক ব্যবসায়ীর জন্য খারাপ হবে। যারা খারাপ ব্যবসায়ী, যারা সিন্ডিকেট করে গরিব মানুষকে কষ্ট দেয়, তাদের জন্য শেখ হাসিনা ব্যবসায়ী বান্ধব। এই কারণেই শেখ হাসিনাকে তারা কালকে এভাবে তেল দিয়ে দিয়ে তারপরে তেল জেলা করেছে তার জায়গা, এর বাইরে কোনো কিছু না। কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে যে ব্যবসায়ীরা তো সবসময় ব্যবসায়ী। ব্যবসায়ীরা 111-এ বাম্বু খেয়েছে, সেই জন্য আপনারা এখন করবে না, তো সিন্ডিকেট করার সময় মনে থাকে না? সেনাবাহিনী ব্যাকআপ যে 111 সরকার এসেছিল, সবকিছু সমালোচনা করলে হবে না, ওইখানে অনেক ভালো জিনিস ছিল। এরকম কিছু জিনিসও ছিল যেগুলি এখন বলতে পারবো না। সেনা ওই তত্ত্বাবধায়ক সরকার যাদের মামলা তুলে নিয়েছে সেটা তো তারা নিজের গায়ের জোরে তুলে নিয়েছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো একেবারে অমূলক, ভিত্তিহীন না, কোনোটাই না। খুব বেশি মানে ভেতরে গেলাম না, এক কথায় বললাম যে কোনোটাই একদম অমূলক না। সো ওই সময় যে ব্যবসায়ীদেরকে নিয়ে নিয়ে বাম্বু দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার যখন এসেছিল, মানুষ কিন্তু তাদেরকে ওয়েলকাম করেছিল। কারণ অনেক সরকারি অফিস থেকে শুরু করে পুলিশের সেবা, হাসপাতাল, পাসপোর্ট অফিস, এইসব জায়গাগুলো কিন্তু তারা যথেষ্ট মানে মানুষের জন্য মানুষের কাজকে সহজ করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। তো ব্যবসায়ীদেরকে যে বাম্বু দিয়েছিল সেটা তো ঠিকই ছিল, কারণ এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে
আপনার পেঁয়াজ, চিনি, লবণ, তেল, পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যেই দেশে ঈদের সময় মশলার দামটা পর্যন্ত বেড়ে যায়। ছোট্ট একটা জিনিস মশলা, এই মশলাটুকুর যেই মানে ব্যবসা, রমজান উপলক্ষে মানুষের খাওয়ার জন্য একটু খেজুর, ফল কিংবা ছোলা, এই টাইপের জিনিসগুলো আপনার ব্যবসায়ীদের হয় না যে মানে মানুষকে একটু স্বস্তি দেয়া রমজান মাসে, অথচ পৃথিবীর প্রতিটা মুসলমান দেশে এই রমজান মাসে সব জিনিসের দাম কমে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আসেন, এদের এখানে বড়দিন, থ্যাঙ্কসগিভিং ডে সহ মানে এই সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে প্রতিটা জিনিসের দাম কমবে, প্রতিটা জিনিসে ডিসকাউন্ট দেওয়া হবে, বিভিন্ন অফার দেওয়া হবে, এগুলো দিয়ে মানুষকে স্বস্তি দেওয়া হয়। আর আমাদের দেশে হচ্ছে তার সম্পূর্ণ উল্টো। প্রশ্ন হচ্ছে এই যে ব্যবসায়ী, কালকে দেখলাম শাহ আলমের যে বয়স, আমি দেখলাম অন্যান্য ব্যবসা, একটা এই যে দাড়িওয়ালাটারে দেখলাম, ওর দাড়ি খুইলা ওর পিছনে লুঙ্গির নিচে লাগাই দেওয়া দরকার। ওর দাড়ি রাখার কোনো যোগ্যতা, কোনো মানে ওর নাই। কয়দিন বাঁচবেন আর? কয়দিন বাঁচবেন? কত টাকা লাগবে? মানুষ চুরি করে, হয়তো অভাবে পড়ে কিছু খাবারই করে, তারপরে মানে ঘুষ খায় হয়তো সংসারটা একটু ভালো করে চালানোর মতো। যার অভাব আছে সেটা তারপরে মানলাম যে ওকে সে চলার মতো, তা আপনার লাগবেটা কি? কত হাজার, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন ডলার হইলে তারপরে আপনি ঠান্ডা হবেন? মানে এই যে বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম, মেঘনাথ, এগুলো কোম্পানিগুলো যে আছে, আর কি লাগবে রে বাপ? এই যে আপনার সালমান এফ রহমান যে কোনো সময় মারা যাইতে পারে, নাহলে আর 10 বছর এর বেশি বাঁচার সম্ভাবনা আছে? এখনই তো আমার মনে হয় না যে ঠিক মতো মানে ভাত খাইতে পারেন। কি করবেন টাকা দিয়া? 1 টাকা নিয়ে যাইতে পারবেন? বাংলাদেশের প্রতিটা মানুষ কালকের এই সম্মেলন, এই সভা যারা দেখেছেন, এগুলো বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে একদিন, যে আপনারা প্রতিটা মানুষ যখন এই শেখ হাসিনা ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করছে, ওই সময় আপনারা শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমরা অল্প করে কয়েকজনের বক্তব্য একটু শুনি, চলুন। বক্তব্যগুলো আপনারা যারা শোনেন নাই তাদের জন্য কয়েকটা জায়গায় একটু শোনার প্রয়োজন আছে, সেই কথাগুলো শুনলে তাহলে বুঝবেন যে তারা কি বলেছিল। আপনার নেতৃত্ব আমাদের প্রয়োজন। আপনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে হবে আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্য। বারবার দরকার শেখ হাসিনার সরকার। আমরা মনে করি, আমরা 2 হাত তুলে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমার সাথে ছিলাম, আমরা থাকবো। জয় বাংলা। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি। সামনের পথটুকু আমরা তার দিক নির্দেশনায় পাড়ি দিতে চাই। সবচেয়ে বড় গৌরবের বিষয় হচ্ছে যে আমরা 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে একটি উন্নয়নশীল দেশ হতে যাচ্ছি। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এটি আর স্লোগান নয়, এখন এটি এক বাস্তবতা, এবং এই বাস্তবতাকে সম্ভব করেছে স্টেবল পলিটিক্যাল লিডারশিপ, যা আমরা সকলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়েছি। পৃথিবীতে একজন সাহসী মহিলা আছে, অতি সাহসী, যার নাম শেখ হাসিনা। পার্লামেন্টে দাঁড়িয়ে সেদিন যেভাবে উনি বক্তব্য রেখেছেন একটা পরাশক্তির বিরুদ্ধে, আমি তো মনে করি পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক, কোন প্রধানমন্ত্রী এরকম কোন বক্তব্য পার্লামেন্টে বলতে পারবে। জয় শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার। আমরা আমার আপাকে আবার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা তত্ত্বাবধায়ক নিরপেক্ষ এগুলি বুঝি না। অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যতদিন আপনার বেঁচে থাকেন, আপনার বাবার দাওয়াই দেশটিকে আপনি সেবা দেন, আপনি এগিয়ে যান। আমরা 3.5 থেকে 4 কোটি ব্যবসায়ী আপনার পাশে আমরা রয়েছি, ইনশাআল্লাহ থাকবো। আগামী দিনে স্মার্ট বাংলাদেশ করার জন্য আমরা আপনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আল্লাহর কাছে চাই এবং আপনাদের সবার কাছে চাই যে আমরা দোয়া করি যেন আমাদের আপা আবার সরকার গঠন করেন এবং আমাদেরকে একটা সমৃদ্ধশালী জাতি করতে পারেন। তত্ত্বাবধায়ক সরকার মানে আবার সেই 11 সরকার, এই স্বপ্ন যদি কেউ দেখে, আমার মনে হয় আমাদের এই ব্যবসায়ীরা যথেষ্ট। এটাকে কিভাবে প্রতিহত করতে হবে সেই স্বপ্ন দেখে আর কারো কোনো লাভ নাই।
কারণ মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের যে দিক নির্দেশনা দিচ্ছে এবং সেই অনুযায়ী যদি আমরা এগিয়ে যাই, এই দেশে গরিব বলতে কোনো শব্দ থাকবে না। এখানে 100% মানুষ এই বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ম্যান্ডেট দিয়েছেন। আমরা আপনার সাথে থাকব। আপনার ব্যতিক্রম শুধু আপনি। আজকে সারা দুনিয়ার চমক শেখ হাসিনা। দেখেন, আর শোনালাম না, কারণ এটা অনেক লম্বা প্রোগ্রাম, প্রায় 5-5.5 ঘন্টা তারা সেখানে এগুলো করেছে, হাসিনাকে তেল লাগিয়েছে। তো এই হচ্ছে মানে অবস্থা, এইটা হচ্ছে আমাদের দেশের ব্যবসায়ী সমাজের চরিত্র আপনারা দেখলেন। তো আমি যেটা মনে করি, বাংলাদেশে যেভাবে সিন্ডিকেট শেখ হাসিনা তৈরি করেছে, সেনাবাহিনী, পুলিশ, বিশ্ববিদ্যালয়, শিক্ষক, আপনি বাংলাদেশের ধরেন সব যদি বাদ দেন, শিক্ষক যারা নাকি জাতির নাকি মেরুদণ্ড, এই মানে কি বলে কারিগর, এই কারিগরদেরকে মানে জাতি গড়ার কারিগর, এই জাতি গড়ার কারিগরদেরকে আপনার যেভাবে দলীয়করণ করে সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতি এরে টপকায় ওরে টপকায় ওরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষক আছে, তাদের পাত্তা নাই। সত্য কথা বললেই সমস্যা। এই যে ডক্টর ইমতিয়াজ, তারপর আরো কিছু মানুষ আছে, এরা এখন কোন ঠাসা, এরা সংখ্যালঘু, এখানে দাঁড়াতে পারে না। বা কাদের আপনার মূল্যায়ন আছে? ওই যে ডক্টর মিজানুর রহমান যুবলীগের গোলচোর, এরা সারাদিন করে মাগিবাজি, স্টুডেন্টদেরকে মানে ছোট ছোট নিজের মেয়ে বয়স, নাতনি বয়সের এদেরকে নিয়ে শয়তানি করে, এদের মূল্যায়ন আছে শেখ হাসিনার কাছে। কিন্তু যারা সত্য কথা বলে, গবেষণা করে, মেধাবী শিক্ষক, তাদের কোনো মূল্যায়ন নাই। এইভাবে বাংলাদেশটাকে একটা সিন্ডিকেট বানিয়ে শেখ হাসিনা ধরে রেখেছে। তো আমি অনেকের কাছে হয়তো হতাশ হতে পারেন, কিন্তু যেটা সত্য কথা, ধরেন শেখ হাসিনার উপরে যদি আন্তর্জাতিক কোনো চাপ না থাকতো, সে যেইভাবে প্রতিটা সেক্টরকে সুযোগ সুবিধা দিয়ে একটা সিন্ডিকেট তৈরি করেছে, এখান থেকে বাংলাদেশের মানুষ কোনোদিনও বের হয়ে আসতে পারত না। সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ এই ফেরাউনের হাত থেকে আপনাদেরকে উদ্ধার করে। কোনো মানুষের পক্ষে, কোনো রাজনৈতিক দলের পক্ষে এই অবস্থা থেকে উদ্ধার করার কোনো সুযোগ নেই। যেইটাই বলেন, আমেরিকা বলেন, যাই বলেন, যেই ভাবি হোক, বিএনপি বলেন, জামায়াত বলেন, যে ওসিলায় হোক, আল্লাহ যদি করেন তাইলে হবে। এর বাইরে শেখ হাসিনার হাত থেকে রক্ষা পাওয়ার শক্তি পৃথিবীর আর কারো নাই। আল্লাহ হাফেজ।